রাজাকার শব্দটি মূলত পার্সি শব্দ, যার শাব্দিক অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক। কিন্তু বাংলাদেশে জানি রাজাকার শব্দটি নেতিবাচক এবং নিন্দনীয় শব্দ হিসাবে সেই 1971 সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। আপনি যাই করুন না কেন, ভালো করুন, স্বেচ্ছাসেবক হিসাবে দেশের মঙ্গলের জন্য করুন, আপনাকে বিরোধী পক্ষ যারা স্বৈরাচার তারা আপনাকে রাজাকার বলেই চিহ্নিত করবে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু স্বৈরাচার এ তো সার্বজনীন। স্বৈরাচার হচ্ছে এমন একটা স্বৈরতন্ত্র বা স্বৈর শাসন যাতে শাসনকর্তা নিরঙ্কুশ ক্ষমতার ধারক। এই শাসনকর্তাকে বলা হয় স্বৈর শাসক। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বহু স্বৈর শাসকের জন্ম হয়েছে এবং দীর্ঘদিন তারা ক্ষমতা আঁকড়ে ধরে বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে যেনতেনভাবে নির্বাচন করে, ভোটারবিহীন নির্বাচন করে কিংবা সামরিক স্বৈরতন্ত্রের নামে স্বৈরাচারী কার্যক্রম কায়েম করে পরবর্তীতে সাধারণ ছাত্র জনতার গণ আন্দোলনে বিদায় নিতে বাধ্য হয়েছে, যার নমুনা সেই হোসেন মোহাম্মদ এরশাদ এবং সর্বশেষ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, যারা স্বৈরাচারীর তকমা নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে মৃত্যু পর্যন্ত। সব স্বৈর শাসকই স্বেচ্ছাসেবক দলকে তার স্বৈরতন্ত্রের অনুসারী হিসেবে ব্যবহৃত করেছে এবং তাদেরকে রাজাকার বলা হয় নাই। যেমন আওয়ামী লীগের 14 দলীয় জোটের মধ্যে আওয়ামী লীগ ছাড়া অন্য যে দলগুলো তারা নিশ্চয়ই রাজাকার, কারণ আওয়ামী লীগকে সাহায্য করছে তারা সাধারণ মানুষের সাধারণ নির্বাচনের অধিকার হরণ করে এক নায়কতন্ত্র কায়েমে সেই সাহায্যকারী দলগুলো নিশ্চিতভাবে রাজাকার হওয়া উচিত। মানে এটা নিয়ে কারোই সন্দেহ থাকার কথা নয়। তার মানে সব স্বৈরাচারী রাজাকার, কিন্তু বাংলাদেশে কার্যত যে রাজাকার শব্দটি ব্যবহৃত হয় তা হচ্ছে শুধুমাত্র 1971 সালে পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যারা কাজ করেছে তাদেরকে রাজাকার হিসেবে চিহ্নিত করা হয় বাংলাদেশে, এবং সেই একবারই রাজাকার চিহ্নিত হয়েছিল। তারপর থেকে গত 54 বছরে যত ধরনের স্বৈর শাসন কায়েম হয়েছে, সেটা শেখ মুজিবের শাসনামল থেকে শুরু করে কিংবা সামরিক স্বৈর শাসক হিসেবে দল গঠন করা কিংবা সামরিক স্বৈর শাসককে দীর্ঘদিন বাংলাদেশকে শাসন এবং শোষণ করা, অথবা দীর্ঘ 16 বছর বা 1.5 যুগের মতো যদি আওয়ামী লীগ যারা স্বাধীনতা পক্ষের শক্তি হিসাবে তাদেরকে বিবেচিত করা হয় বা তারা বলে থাকে, তারা যদি জোর করে ক্ষমতা আঁকড়ে থাকে তাদেরকে রাজাকার বলা হয় না, তাদেরকে স্বৈর শাসক বলা হয়। এবং প্রতিটা স্বৈর শাসকই রাজাকার। এটা কি মানতে দ্বিধা আছে কোনো? তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জুলাই 2024-এর আন্দোলনে শুধুমাত্র এই একটা শব্দের জন্য দীর্ঘ 16 বছরের একজন স্বৈর শাসক বিদায় নিতে বাধ্য হয়েছে। সুতরাং স্বৈর শাসককে যারা বিদায় করে তারা তো স্বেচ্ছাসেবক, এটা তো স্বাভাবিক। তাদেরকে রাজাকার অর্থে যেভাবে বোঝানো হয়, সত্যিকার অর্থে তারা কিন্তু স্বৈর শাসনের বিরুদ্ধে কাজ করেছিল। অর্থাৎ 2024-এর গণ আন্দোলনে যারা স্বৈর শাসককে বিদায় করেছে তারাই হচ্ছে রাজাকার। আবার এই অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ যখন 13তম সংসদ নির্বাচন এবং গণভোটের মুখে দাঁড়িয়ে, তখন যারা সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে, বিতাড়িত আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে তারা নিশ্চিতভাবে রাজাকার, এটা নিয়ে কারো সন্দেহ নেই। অর্থাৎ ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য যাদের সহযোগিতা নিচ্ছে তারাই রাজাকার এবং তারাই হচ্ছে রাজাকার লালন পালন করে। যেমনটি আগামী নির্বাচনে যদি কোনো দল আওয়ামী লীগকে কিংবা 14 দলকে অথবা বিতাড়িত স্বৈরাচারকে যদি পুনর্বাসন করতে চায়, তাহলে নিশ্চিতভাবেই তারা অন্য দলগুলোর ক্ষেত্রে যারা তাকে বিতাড়িত করেছে তাদের কাছে রাজাকার হিসেবে বিবেচিত হবে। সত্যিকার অর্থে সব দলই রাজাকার, কিন্তু এর মধ্যে কিছু কিছু দল স্বৈরাচার হয়ে উঠেছিল 54 বছরের বাংলাদেশে। জুলাই 2024-এর গণ আন্দোলনে স্বৈরাচার বিতাড়িত করে বাংলাদেশের সাধারণ জনগণ, সব রাজনৈতিক দল বাংলাদেশ সংস্কারের যে শপথ নিয়েছে তার বিরুদ্ধে যারাই দাঁড়াবে তারাই হচ্ছে রাজাকার। এখন বাংলাদেশের সংবিধান সংস্কার কিংবা বাংলাদেশের যে পরিবর্তনের যে ডাক দেয়া হয়েছিল, বৈষম্যহীন বাংলাদেশ গড়া, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা, তার জন্য প্রয়োজনীয় যে সাংবিধানিক সংস্কারগুলো করতে হবে তার বিরুদ্ধে যারাই দাঁড়াবে তারাই রাজাকার, তাই নয় কি? আমরা এবার আসি
বাংলাদেশের গণভোটে এই হানা ভোটের মাধ্যমে সত্যিকার অর্থে কি রাজাকার পুনর্বাসিত হবে নাকি স্বৈরাচার পুনর্বাসিত হবে, কেউ কি বলতে পারেন? আমরা যদি একটু দেখি, যারা গণভোটের পক্ষে হাঁ বলছেন এবং বাংলাদেশ সরকারের অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রচারণা অনুযায়ী তারা যেভাবে বলছে, গণভোট এবং সংসদ নির্বাচন দেশের চাবি আপনারই হাতে। অর্থাৎ আপনি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না, এর বিরুদ্ধে যারা যাবে তারা নিশ্চিতভাবে রাজাকার। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে, যেই গণভোটে নির্ধারিত হতে যাচ্ছে বাংলাদেশ সত্যিকার অর্থে এই দেশের চাবি আপনার হাতে নিয়ে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে বর্ণিত বিষয়গুলো বাংলাদেশকে সমতায়নে সাহায্য করবে। আরো বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহে সভাপতি নির্বাচিত হবেন। যদি আপনি হার পক্ষে থাকেন তাহলে বিরোধী দলের অংশগ্রহণমূলক একটি সংসদ তৈরি হবে। যত মেয়াদী হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। অর্থাৎ বাংলাদেশে যে পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক ব্যবস্থা, সেখানে একই পরিবার থেকে বংশ পরম্পরায় হয়তো প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন, তিনি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। অথবা তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না কিংবা সংসদ নেতা হতে পারবেন না। এই পরিবর্তনগুলো যদি আপনি চান তাহলে হার পক্ষে ভোট দেবেন, আর যদি নার পক্ষে যান তাহলে তো আপনি রাজাকার। আর যদি নাই বলে থাকেন তাহলে আপনি হয়তোবা সেই স্বৈরাচারের রূপ নিয়েই হয়তো বাংলাদেশে আবির্ভূত হবেন নতুন কোনো স্বৈরাচারী ক্ষমতা গ্রহণ করার জন্য। আপনি যদি সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে এটার পক্ষে থাকেন তাহলে হাঁ ভোট দেবেন, কিন্তু না ভোট দিলে, যারা না ভোট দেবে তাহলে তারা রাজাকার হবে। অথবা সেই না ভোট যারা দেবে তারা যদি বলে থাকে যে তারা হচ্ছে রাজাকার না, তাহলে যারা হাঁ ভোট দিচ্ছে তারা রাজাকার হবে। সো বাংলাদেশ শুধুমাত্র রাজাকারেই ভরপুর, এতে কোনো দ্বিধা নেই। আপনার মৌলিক অধিকারের সংখ্যা যদি নিশ্চিত করা হয় তাহলে আপনি কি তাকে রাজাকার বলবেন? অর্থাৎ আপনি কি হাঁর পক্ষে ভোট দিয়ে যদি আপনার মৌলিক অধিকারের ব্যাপ্তি বাড়ানো হয়, যদি মৌলিক অধিকার নিশ্চিত করা হয়, তাহলে কি আপনি স্বৈরাচার হবেন না রাজাকার হবেন আপনি নিজেও জানেন না। সুতরাং মৌলিক অধিকারের সংখ্যা নিশ্চিতভাবে হাঁর পক্ষে ভোট দেবেন। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমতা করতে পারবেন না। আপনি যদি এর পক্ষে থাকেন তাহলে হাঁ ভোট দেবেন, আর যদি এর বিপক্ষে থাকেন তাহলে না ভোট দেবেন। তাহলে এখানে কে রাজাকার কিংবা কে স্বৈরাচার বলতে পারবেন, নির্ণয় করতে পারবেন? আমার মতে যিনি এর বিরুদ্ধে যাবেন অর্থাৎ না ভোট দেবেন তিনি রাজাকার হবেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আপনি কি এটা চান না চান না? যদি চান তাহলে আপনি নিশ্চিতভাবে দেশপ্রেমী, আপনি তো রাজাকার না। যদি না চান তাহলে তো আপনি রাজাকার। কারণ আপনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে একই দলের অনুসারী রেখে তার জন্য যে স্বৈরাচার কায়েমের যত রকমের ব্যবস্থা আছে আপনি সেটা কায়েম করতে চান। তার মানে আপনি যদি রাজাকার না হন আপনি হয়তো স্বৈরাচার হয়ে উঠবেন। আমাদের 2026 12ই ফেব্রুয়ারির গণভোটে এই হাঁ এবং নার বিপক্ষে অনেক মতভেদ দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যারা হাঁর পক্ষে তাহলে তারা কি স্বৈরাচার হয়ে উঠবে নাকি তারা রাজাকার হবে, আর যারা নার পক্ষে তারা কি রাজাকার হবে নাকি স্বৈরাচার হয়ে উঠবে? কোনো প্রশ্নের উত্তর নেই। কিন্তু উপরিউক্ত আলোচনাগুলো থেকে এটা নিশ্চিত, যারা নার পক্ষে যাবেন তারা হয়তো স্বৈরাচার হতে চান, নিশ্চিতভাবে ভবিষ্যতের বাংলাদেশে স্বৈরাচার হিসেবে আবির্ভূত হতে চান। সুতরাং আপনি কি রাজাকার হবেন নাকি স্বৈরাচার হবেন, কোন পক্ষে যাবেন সিদ্ধান্ত আপনার। হাতে ভোট দিলে আপনার 16ই ডিসেম্বর থাকবে না, 26শে মার্চ থাকবে না, আপনার 71 সালে যে যুদ্ধ করতে মা বোনেরা ইজ্জত দিচ্ছে, 30 লক্ষ মা বোনের ইজ্জত দিচ্ছে, এটা থাকবে না। অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন দয়া করে আপনারা না ভোটের জন্য হলো আওয়ামী লীগের তো আমরা আসলে বিএনপির হইতেছে উদারপন্থী রাজনৈতিক দল। আমরা বিএনপি চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভে তার দ্বারা গঠিত দলকেও বিলুপ্ত করতে পারে, এবং শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র ক্ষমতাই যদি উদ্দেশ্য হয়, আপনি কি তাকে রাজাকার বলবেন নাকি স্বৈর শাসক বলবেন, কিংবা স্বৈর শাসক হওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হয় সেই স্বৈর শাসক হিসেবে চিহ্নিত করবেন? এই প্রশ্নেরও হয়তো কোনো উত্তর নেই। কিন্তু আমরা দেখেছি এই হাঁ না ভোটের মধ্যে, এই গণভোটে
যারা হার পক্ষে তারা বলছে যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আর নার পক্ষে যারা রাজাকার মুক্ত বাংলাদেশ। কিন্তু সত্যিকার অর্থে যারা না বলছেন তারা সাংবিধানিক সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে ঐক্যমত কমিশনের কিংবা জুলাই সনদের, তার বিপক্ষে দাঁড়াচ্ছেন। তাহলে নার পক্ষে যারা আছে তাদেরকে কি স্বৈরশাসক বলবেন নাকি রাজাকার বলবেন? কিংবা হাঁর পক্ষে যারা প্রচার চালাচ্ছে এবং সত্যিকার অর্থে গণভোটে হাঁকে বিজয়ী করে নিয়ে আসা, অর্থাৎ সাংবিধানিক সংস্কার এবং সত্যিকার অর্থে বাংলাদেশ সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য যারা কাজ করছে, আপনি কি তাদেরকে স্বৈরশাসক বলবেন নাকি রাজাকার বলবেন? কোনো প্রশ্নের উত্তর নেই। অর্থাৎ বাংলাদেশে আপনি যাই করুন না কেন, আপনি রাজাকার হিসেবেই চিহ্নিত হবেন। শুধুমাত্র হয়তো মাঝে 1 দশক 1.5 দশকের জন্য স্বৈরাচার তৈরি হবে। সুতরাং বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে হলে হাঁর পক্ষে ভোট দেবেন আগামী গণভোটে। এটাই সাধারণ মানুষের চাওয়া।